অসংখ্য মানুষকে বাদ রেখে ভোট, এটা আমরা মনে প্রাণে চাইনি। মন প্রাণ পাবে না নির্বাচন কমিশন, কিন্তু আপনাদের প্রার্থী তালিকা পাবে, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ পাবে। মন পাবে না, কিন্তু বাকি সব পাবে। ছিলেন যে আগে ভোটার পরে ভোট, মানে এখন তো তাহলে আপনাদের স্লোগান উল্টে যাচ্ছে, আগে ভোট পরে ভোটার, কারণ আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনারা কি কমরেড আরাবুল ইসলাম জিন্দাবাদ, লাল সালাম এই স্লোগানও দেবেন? আমরা তো নৌসাদকে কমরেড আর নৌসাদ বলে জিন্দাবাদ করি না তো। এসআইআর এর লাইন আমরা দেখেছি, তারপরে গ্যাসের জন্য মানে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এই পরিস্থিতিতে 2026-এর বিধানসভা নির্বাচন চলে এসছে, ঘোষণা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। দাদা, প্রথমেই আপনাকে দুর্জয় বাংলায় স্বাগত, এবং প্রথমেই যে প্রশ্নটা আমরা আপনাকে করব সেটা হচ্ছে, এই বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনে আপনারা কি আশা করছেন? আপনারা দেখবেন যে এবার এই নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকে মানুষ যেভাবে লাল ঝান্ডায় সামিল হচ্ছে, গরিব খেটে খাওয়া অংশের মানুষ যেভাবে লাল ঝান্ডার মিছিলটাকে লম্বা করছে এবং তাদের প্রত্যেকটা কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ, ছাত্র যুব মহিলা সকলের অংশগ্রহণ, এবার কিন্তু লাল ঝান্ডাকে নতুন করে আবার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষের অংশগ্রহণই বলে দেয় যে এই নির্বাচনে লাল ঝান্ডা একটা শক্তি সংগ্রহ করবে, যে শক্তি আগামী দিন আমাদের রাজ্যকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। মানে এই লাল ঝান্ডা ধরেই আপনারা আগামী দিনে স্লোগান দেবেন, তাহলে আগে ভোট পরে ভোটার? আসলে দেখুন, ভোটাররাই তো আসল। ভোটার না থাকলে ভোট দেবেন কি করে? এই যে আজকে যা এসআইআর যা হলো, আপনি যদি ভাবেন, এই যে 60 লক্ষ 61 লক্ষ মানুষকে তারা বাইরে রেখে ভোট করার চেষ্টা করছে, এই মানুষগুলো তো আমাদের রাজ্যের ভোটার। তাহলে এই যে অসংখ্য মানুষকে বাদ রেখে ভোট, এটা আমরা মনে প্রাণে চাইনি, কারণ তারা তো প্রকৃতপক্ষে এখানকার ভোটার। তাহলে তাদেরকে বাদ দিয়ে যদি ভোট হয়, সেই ভোট পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না। সুতরাং ভোটাররা, সাধারণ মানুষ, এরাই হচ্ছে আমাদের প্রকৃত এই এলাকার মানে জীবন কাঠি। এরাই ঠিক করবে যে কাকে তারা নির্বাচন করবে। সেই জন্য ভোটাররা যেমন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাদের দাবি দেওয়া, তাদের লড়াই সংগ্রাম, তাদের আন্দোলন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য তাদের আন্দোলনকে আমরা পাথেয় করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। মানে আপনাদের মন প্রাণ পাবে না নির্বাচন কমিশন, কিন্তু আপনাদের প্রার্থী তালিকা পাবে, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ পাবে। মন পাবে না, কিন্তু বাকি সব পাবে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের ভাবনা অনুযায়ী, যাতে এই লোকগুলো ভোটে অংশগ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু আজও আমাদের এই আন্দোলন চলছে। এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না এই মানুষগুলো, যতক্ষণ না এই ভোটারগুলো ভোটে অংশগ্রহণ করতে পারছে, ভোট দিতে পারছে। আপনারা তো দাদা বলছিলেন যে আগে ভোটার পরে ভোট, মানে এখন তো তাহলে আপনাদের স্লোগান উল্টে যাচ্ছে, আগে ভোট পরে ভোটার, কারণ আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন তো একটা সার্বিক বিষয়, আপনি তো সংবিধান উপেক্ষা করতে পারেন না। তাহলে সংবিধান মেনে আপনাকে নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচন চলাকালীন কিংবা নির্বাচনকে সামনে রেখে যে প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়াতে একটা অংশকে সাংঘাতিকভাবে বাদ দেওয়া হচ্ছে। আমরা সেই অংশটাকে বলছি, প্রকৃত যারা ভোটার তাদেরকে আনতে হবে। তার মানে ভোটাররাই গুরুত্বপূর্ণ, ভোটারই গুরুত্বপূর্ণ, ভোটারের জন্যই ভোট। ভোট হবে, ভোটাররা থাকবে না, তা তো হয় না। আমরা ভোটাররা থাকবে না, অনেক ভোটাররা থাকবে না, যাদের ডিলেট হয়েছে, ফর্ম 6 অনেকে পূরণ করেছেন, অনেকে শুনানি করতে পারবেন, এমনকি যারা ট্রাইব্যুনালে আবেদন করবেন পরবর্তীকালে, মানে যারা বিচারাধীন তালিকায় রয়েছেন, তাদের মধ্যেও অনেকে মানে ভোট দিতে পারবেন না। ফলে অনেক ভোটার বাদ থাকছে এবারে নির্বাচনে। আমরা প্রকৃত ভোটারদেরকে আমরা এই নির্বাচনে সুযোগ দেওয়ার কথা বলছি। প্রকৃত ভোটার যে, তাকে তোমাকে সুযোগ দিতে হবে। আর যে বাদ গেছে, কেন বাদ গেছে তোমাকে তো জানাতে হবে। দুটোই কিন্তু আমরা বলছি, যে বাদ গেছে সেটাকে আমরা পুরোটাই বলছি না, বাদ দিচ্ছি না। আমি যে বাদ গেছে তাকেও তোমাকে সুযোগ দিতে হবে, সে যাতে দ্বিতীয়বার হেয়ারিংয়ে আসতে পারে। আর যে বিচারাধীন আছে তাকে সঠিকভাবে বিচার দিতে হবে, যাতে সে অন্তত এবার ভোটে অংশগ্রহণ করতে পারে। আর এই ভোটেই অংশগ্রহণ করছে আইএসএফ এর হয়ে আরাবুল ইসলাম।
আর কদিন আপনাদের সঙ্গে যেহেতু আইএসএফ এর জোট হয়েছে, ফলে বিভিন্ন জায়গায় আপনারা প্রচারে যাবেন, আপনাদের কর্মী সমর্থকরা প্রচারে যাবে, আপনারা কি কমরেড আরাবুল ইসলাম জিন্দাবাদ, লাল সালাম এই স্লোগানও দেবেন? আমরা তো নৌসাদকে কমরেড আর নৌসাদ বলে জিন্দাবাদ করি না তো। ওদের একটা আলাদা দল আছে, যে দলটা ইন্ডিয়ান সেকুলার নামে পরিচিত আমাদের রাজ্যে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যদি কেউ যুক্ত হয় সেটা তার দলের বিষয়। আমাদের দলের যা স্লোগান সেটা থাকবে, আমাদের দলের যা দাবি দেওয়া সেটা থাকবে। আমাদের সঙ্গে যে থেকে বোঝাপড়া করে যারা লড়াই করছে তাদেরকে আমরা বলবো, যেহেতু তৃণমূল বিজেপি আমাদের প্রধান শত্রু, সেই জন্য এদের বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছে তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, তাদের পক্ষে আমাদের ভোট দিতে হবে। পরিষ্কার কথা। এখানে মানে ক্ষমা চেয়ে আরাবুল ইসলাম আইএসএফ এ যোগ দিয়েছেন, সেই আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট রয়েছে। ধরুন তর্কের খাতিরে একটা সিচুয়েশন যদি আমরা ভাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএসএফ এ যোগ দিচ্ছেন ক্ষমা চেয়ে, যেহেতু আইএসএফ বা আপনাদের কাছে তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি ক্ষমা চেয়ে ঢুকলেন আইএসএফ এ, এবার আইএসএফ এর হয়ে কোনো একটা জায়গায় প্রার্থী হচ্ছেন, তখনও নিরাপদ সর্দাররা, মোহাম্মদ সেলিমরা তার হয়ে ভোট চাইবে বা তারকে ভোটে জেতানোর জন্য সাধারণ মানুষকে বলবে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যদি আসে তাহলে তো তৃণমূল দলটা উঠে গেল, তৃণমূল দলটা থাকবে না, তাহলে এই নামে তারা চালাবে। তখন যাদের আইএসএফ যে দলটা আছে তখন তাদের বিবেচনাধীনে আসবে, তাদের দলটা তার কোন মেরুকরণে দাঁড়াবে সেটা তাদের বিচার্য বিষয়। আজকের সেই জায়গায় যদি ওরা আসে তাহলে তো ওদের দল, ওদের অন্য কিছু মানে কোনো কারণে আর থাকে না। স্বাভাবিকভাবে অভিষেককে আর মমতাকে দিয়ে, মানে মমতা ব্যানার্জিকে দিয়ে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদেরকে দিয়ে আরাবুলকে এক মেরুতে দেখা যায় না। একজন সাধারণ কর্মী, একজন জেলা কমিটি মেম্বার, তাকে দিয়ে যে দল তৈরি করেছে, যে দলের নেত্রী, তাকে মূল্যায়ন করা যায় না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা মন্ত্রী যদি আইএসএফ এ যোগ দেয় বা আপনাদের শরিক কোনো দলে যোগ দেয় তাহলে আপনারা তাকে সমর্থন করবেন? সেটা তো তাদের, অনুব্রত মণ্ডল হতে পারে, সেটা তো তাদের দলের বিষয়, সেটা তাদের দলের বিষয়। যে দলটা চালাচ্ছে নৌসাদরা, সেই দল ঠিক করবে তাদেরকে নেবে কি নেবে না, সেটা আমরা বলতে পারি না। কিন্তু আজকে যাদেরকে সে নিচ্ছে, সে যদি তৃণমূলের বিরুদ্ধে লড়ে, সে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে, তাহলে আমরা এই রকম সব অংশকে আমরা একটা জায়গায় করতে চাইছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে গণসংগঠনগুলো এরকম তৃণমূল বিজেপি বিরোধী শক্তিগুলোকে আমরা একটা জায়গায় করার চেষ্টা করেছি। নির্বাচনেও তাই, যে শক্তিগুলো এই দুই শক্তির বিরুদ্ধে লড়বে আমরা তাদেরকে সাহায্য করব। আর এদের বিরুদ্ধে কংগ্রেসও লড়ছে, তা কংগ্রেসের নেতাদের কথা অনুযায়ী অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে শুভঙ্কর সরকার তারা প্রার্থীও হতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে। ফলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান তো পরিষ্কার, আমরা তো রেখেছিলাম তাদেরকে, একসঙ্গে লড়াই হয়েছিল এর আগের নির্বাচনে। কংগ্রেস এবার মনে করেছে সে তার নিজের শক্তি দিয়ে সে লড়বে, নিজের শক্তি দিয়ে লড়বে। এখানে তো তার আর আমাদের মধ্যে কোনো মানে মিলের কোনো জায়গা নেই। সে যদি আমাদের সঙ্গে থেকে লড়তো, সে যদি বোঝাপড়ার মধ্যে আসতো, তাহলে আমাদের লোকগুলোকে আমরা তাদেরকে নিশ্চিতভাবে সাহায্য করতাম। এবং কংগ্রেস মনে করছে যে না, সে তার মতন করে লড়াই করে সে তার জায়গা তৈরি করতে চায়। স্বাভাবিকভাবে কংগ্রেসের তার যা ভূমিকা, সে ভূমিকা কংগ্রেস নিজের মতন করে পালন করবে। কংগ্রেস কি আপনাদের চোখে এখনো ভালো আছে বা পুরনো বন্ধুর মতো আছে? কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই রাহুল গান্ধী একটি মন্তব্য করেছিলেন, সেখানে কেরালার সিপিএম কে কার্যত বিজেপির সঙ্গে জুড়ে দিয়েছিলেন তিনি। এই বাংলায় দাঁড়িয়ে কংগ্রেস আপনাদের চোখে কেমন এখন? শুনুন, কংগ্রেস যেহেতু আলাদা করে লড়াই করছে, আমার যেখানে প্রার্থী থাকবে সেখানে যদি কংগ্রেসের প্রার্থী থাকে, আমার প্রার্থীকে জেতানোর জন্য আমরা বলবো কংগ্রেসের বিরুদ্ধে আমার লোকজন ঐক্যবদ্ধ হবে, কংগ্রেসকে তো আমি জেতানোর জন্য এগিয়ে নিয়ে যাব না। সুতরাং কংগ্রেসের এই রাজ্যে যে ভূমিকা সেটা তো পরিষ্কার হয়ে গেল, তারা আমাদের সঙ্গে লড়ছে না, আমাদের সঙ্গে নেই। সুতরাং কোন রাজ্যে সে কী অবস্থা নিচ্ছে, কি ভূমিকা নিচ্ছে, সেটা সেই রাজ্যের রাজনীতির উপর নির্ভর করছে। আমাদের রাজ্যে কংগ্রেস ছিল, আমাদের যতই প্রতিবন্ধকতা থাক, মানুষ মানুক আর না মানুক, আমরা মানুষের সঙ্গে কথা বলে এই বৃহত্তর যে শত্রু
বিজেপি এবং তৃণমূল এদেরকে হারানোর জন্য, এদেরকে পরাস্ত করার জন্য আমরা কংগ্রেস যখন সঙ্গে ছিল আমরা নিয়েছিলাম, আমরা মানুষকে বুঝিয়েছিলাম এই কারণের জন্য কংগ্রেসকে আমরা নিচ্ছি। কংগ্রেসের রাজনীতি, কংগ্রেসের অর্থনীতি তো আমাদের মতো নয়। ওরা যে আমাদের সঙ্গে থাকবে তার তো কোনো মানে নেই, যে কোনো সময় চলে যেতে পারে। সুতরাং এখন তাদের মনে হয়েছে এখন গেলে তাদের শক্তি বৃদ্ধি হবে, তাই চলে গেছে। সুতরাং আমাদের সঙ্গে তাদের আর সম্পর্ক রইল না। দাদা, এই 26-এ আপনাদের যে এখন যে কথাটা বলা হচ্ছে, কোট আনকোট যদি বলি, সেখানে বলা হচ্ছে সিপিএম এ শনির দশা চলছে, শূন্যের দশা চলছে। সেই শূন্যের দশা থেকে কি আপনারা ফিরবেন বলে মনে করছেন? শূন্যের দশা যদি থাকে তাহলে সেই শূন্যটাকে নিয়ে আজকের বসে যাবেন টিভির পর্দায়, দেখবেন যে এই শূন্যওয়ালাদেরকে নিয়ে কিভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তাহলে শূন্যের যে কত দাম সেটা বুঝতে পারছেন। এই প্রথম রাজনৈতিক জীবনে আপনারাও দেখছেন যে শূন্যের কত দাম, যে শূন্য বাদ দিয়ে আর কোনো আলোচনা নেই। টিভিতে যান, শূন্য ছাড়া আলোচনা নেই। রাজনীতি বক্তৃতা করছে, শূন্য ছাড়া আলোচনা নেই। নরেন্দ্র মোদী আলোচনা করছে, শূন্য ছাড়া আলোচনা নেই। তাহলে শূন্যের কত গুরুত্ব দেখুন। সেই শূন্য নিয়ে যারা ক্ষমতায় আছে তারা খুবই বিচলিত, তারা খুবই বিচলিত, চিন্তিত। সুতরাং শূন্যের দশা বলে কিছু হয় না। সুতরাং মানুষই ঠিক করবে যে ওরা বামপন্থীদের ক্ষমতায় আনবে কি আনবে না। সেটা আপনারা বুঝেছেন এই সময়কালের মধ্যে। এই রাজ্য রাজনীতিতে শূন্যের কি দাপট, শূন্য কিভাবে মানুষের সঙ্গে তারা তাদের মন জয় করেছে, তার উপরে বোঝা যায় যে এই বামপন্থীরা আগামী দিন শূন্য কাটানো তো দূরে যাক, এরা এমন এমন আসন পাবে, এমন এমন জায়গায় জিতবে যা সরকার পক্ষ অবাক হয়ে যাবে যে এরা কি করে জেতে। এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকের রাজ্যে।